শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবে না ইসি, নির্বাচন সুষ্ঠু করার অঙ্গীকার। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে সুযোগ নেবে ষড়যন্ত্রকারীরা, শঙ্কা বিএনপি নেতাদের। হাসিনা আমলের সব বিচার বহির্ভূত হত্যা ও পুলিশি বর্বরতার চিত্র নথিভুক্ত করতে চায় সরকার, সহযোগিতা করবে জাতিসংঘ। আবাসিক সমন্বয়কারীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। সরকারি বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে গণ অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানরা, শিক্ষার্থী না পেলে মেধা থেকে পূরণ, শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা। এবং প্রথম রমজানে হরেক রকমের সামগ্রী দিয়ে ইফতার, পুরান ঢাকায় জমজমাট কেনাবেচা, ফলের দামে উত্তাপ, বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি উপদেষ্টার। জনপদের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ভোট সন্ত্রাস করে সাময়িক বিজয় হলেও তা দেশ ও দল কারো জন্য ভালো ফল বয়ে আনে না। সকালে নির্বাচন ভবনে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে নির্বাচন কমিশন বেইমানি করবে না জানিয়ে ভালো ভোটের প্রত্যাশা করেন নির্বাচন কমিশনাররা। প্রতি বছরের মতো এবারও উৎসব আয়োজনে উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস। এবারের স্লোগান তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে। রোববার সকালে নির্বাচন ভবনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় 2024 সালের হালনাগাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন তিনি। 2 মার্চ 2025 তারিখে আমাদের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,37,32,274। পরে একটি বর্ণাঢ্য র্যালি নির্বাচন কমিশনের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় জুলাই আন্দোলনে আহত 13 জনের হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন সিইসি। রাতের বেলায় সিল মারা দেখতে চায় না, কোনো কর্তৃপক্ষের কোনো প্রভাব দেখতে চায় না। ভেঙে যাব মস্কাবো না। গতানুগতিক ধারায় আমরা ওরকম বদ্ধ করে করব না, আমরা খোলা মাঠে করতে চাই। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কারো এজেন্ডা বাস্তবায়ন করবে না ইসি। আমাদের এজেন্ডা হচ্ছে সুষ্ঠু সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা। সিইসি আরো জানান, ভোট সন্ত্রাস করে সাময়িকভাবে লাভবান হলেও শেষটা ভালো হয় না। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। অনুষ্ঠানে ইসি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করতে ওয়াদা করান প্রধান নির্বাচন কমিশনার। আপনারা কিন্তু ওয়াদা করছেন রমজান মাসে, কিন্তু এটা আমি এই ওয়াদা আপনাদের কাছে নিচ্ছি, আপনারা সবাই কাজ করবেন তো সুষ্ঠু করার জন্য, করবেন তো। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। বিএনপির সঙ্গে ওলামা মাশায়েখদের বিভেদ তৈরির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রমজানের পবিত্রতা রক্ষা ও সংযমের মাধ্যমে সবার সঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারা বিশ্বের সঙ্গে একই দিন বাংলাদেশের রোজা ও ঈদ করা যায় কিনা ওলামা মাশায়েখদের ভেবে দেখার আহ্বান জানিয়েছেন তিনি। আলাদা আয়োজনে সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে দেরি হলে পতিত স্বৈরাচারী ও তার দোসররা ষড়যন্ত্রের সুযোগ পাবে। প্রতি বছরের মতো প্রথম রমজানে ওলামা মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতারের আয়োজন করে বিএনপি। এরই ধারাবাহিকতায় এই আয়োজনে রোববার রাজধানীর লেডিস ক্লাবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির সিনিয়র নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রমজানের পবিত্রতা রক্ষায় সবার সঙ্গে মিলেমিশে থাকার আহ্বান জানান। খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে পালন করে। সারা দেশে আরো অনেক জ্ঞানী ওলেমা মাশায়েখগণ আছেন। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, দেশ ও বিদেশ থেকে বিএনপির বিরুদ্ধে বিভেদ তৈরির ষড়যন্ত্র চলছে, আর এই বিভেদের ফাটলে বিদেশি অপশক্তি ঢুকে পড়তে পারে বলেও শঙ্কার কথা জানান তিনি। দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে আলেম ওলামাদের সঙ্গে একটা দূরত্ব ভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। এই বিভেদ সৃষ্টির মাধ্যমে যে ফাটল সৃষ্টি হবে, এই ফাটল দিয়ে কিন্তু বিদেশি শক্তি প্রবেশ করবে, দেশটাকে ধ্বংস করার চেষ্টা করবে।
এদিন সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া যত দেরি হবে পতিত স্বৈরাচার ও তার দোসররা তত ষড়যন্ত্রের সুযোগ পাবে উল্লেখ করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সমস্ত কর্মকাণ্ড সাজাচ্ছেন, দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা। যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের যাত্রাপথটা, তত বেশি বিভিন্ন রকমের অস্থির অবস্থা সৃষ্টির একটা সুযোগ নেবে পতিত স্বৈরাচার এবং তার দোসররা। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন রকমের হয়তো আপনারা আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আইন নিজের হাতে তুলে না নিতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মিরপুরে ওলামা ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে এই আহ্বান জানান তিনি। বলেন, আইন নিজের হাতে তুলে নিলে সমাজে শৃঙ্খলা ফিরবে না। আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, অতীতে দফায় দফায় আলেম ওলামা দিয়ে বাংলাদেশের কারাগার পূরণ করা হয়েছে। ডাকাত আর ধর্ষকরা স্বাধীনভাবে চলাফেরা করছে। আয়নাঘরের মতো ন্যাক্কারজনক ঘটনা এ সমাজে ঘটেছে। এতিমদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান জামায়াতের আমির। অপদস্থ করা আর কিয়ামতের দিন আল্লাহর কথা জানিয়ে এখন আমাদের সকলের উদ্দেশ্যে দফায় দফায় আলিম ওলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। দাগি, খুনি, রাহাজানির নায়ক, ধর্ষক, চুর, বাটপার, লুঠেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। আর আলিম ওলামা যারা মানুষকে সংশোধন করবেন, সমাজের ইসলাহ করবেন, তাদেরকে রাখা হয়েছে জেলে। রমজানে সাধারণ শিক্ষার্থীদের জন্য মাসব্যাপী গণ ইফতার আয়োজন করছে জুলাই অভ্যুত্থানের সাবেক সমন্বয়কদের তৈরি নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। টিএসসিতে এই ইফতারে অংশ নেন শতাধিক শিক্ষার্থী। ইফতারের আগে হামদ ও নাত পরিবেশন করা হয়। অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য করা হয় মোনাজাত। আয়োজকরা জানান, গণ ইফতারের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা। স্বৈরাচারের যে যারা ছাত্র সংগঠন ছিল তারাই আসলে ঘুরে ফিরে আয়োজন করত। তো এখন সেই জায়গাটায় কি পরিবর্তন আসে ওইটাই এখন দেখতে হবে আমাদের। আগের বছর ইফতার মাহফিলগুলো মনে হতো যে একটা পলিটিক্যাল প্রোগ্রাম। ওখানে ছাত্রলীগের বা আওয়ামী লীগের কয়েকজন নেতা আসতেন, মানুষজন দেখা যেত ইফতার সামনে নিয়ে দুয়ারত অবস্থায়, যখন তাদের দোয়া করবার কথা, আল্লাহর কাছে প্রার্থনা জানাবার কথা, তখন তাদেরকে স্লোগান দেওয়া লাগতো। যখনই যে সরকার ক্ষমতায় যায়, ইসলামের কালচারকে কোনো না কোনোভাবে কর্তৃত্ববাদী ক্ষমতার দ্বারা চাপিয়ে রাখতে চায়। সেই কর্তৃত্ববাদী ক্ষমতাকে, সেই সংস্কৃতিকে আমরা বিদ্যাঙ্গুল দেখাতে চাই। 2রা মার্চ জাতীয় পতাকা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথমে পতাকা উত্তোলন, পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ঐতিহাসিক এই দিনটিকে স্মরণ করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত এই নতুন রাজনৈতিক ছাত্র সংগঠন। দেশের ইতিহাস সংরক্ষণে এমন দিবসগুলো পালন করা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন দলের সদস্যরা। 1971 সালের 2রা মার্চ আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ দিন, ঐতিহাসিক দিন, এবং এই দিনে প্রথম বাংলাদেশের স্বাধীন পতাকা উত্তোলন করা হয়। তো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা মনে করছি যে আমরা এই দিবসটি আমরা প্রতি বছরে আমরা পালন করব। একটা পতাকা যে শুধু একটা কাপড় না, শুধু একটা উড়িয়ে দেওয়ার মতো কোনো একটা সিম্বল না, এটা যে আমাদের স্বাধীনতার প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক, এটা যেন বেশি বেশি গুরুত্ব পায়। সেজন্য আমার মনে হয় সবারই এই দিবসটা উদযাপন করা উচিত। জনপদের সময় আরও থাকছে। ক্যাডার বৈষম্য নিরসন দাবিতে রংপুর মেডিকেলে আউটডোর চিকিৎসকদের কর্মবিরতি। দুর্ভোগে সেবা প্রত্যাশীরা, জরুরি রোগীদের বিকল্পভাবে দেয়া হচ্ছে সেবা। শেখ হাসিনা আমলে সংগঠিত সব বিচার বহির্ভূত হত্যাসহ পুলিশি বর্বরতার চিত্র নথিভুক্ত করতে চায় সরকার। এতে প্রযুক্তিগত সহযোগিতা করবে জাতিসংঘ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, ন্যায় বিচার নিশ্চিতে শেখ হাসিনা আমলে সংঘটিত সব
নৃশংসতার চিত্র নথিভুক্ত করতে হবে। আবাসিক সমন্বয়কারী লুইস বলেন, জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা এবং বাংলাদেশের জনগণের সক্ষমতা গড়ে তুলতে সহায়তা করতে প্রস্তুত। এ সময় জুলাই আগস্ট গণহত্যার রিপোর্ট প্রকাশ করায় জাতিসংঘকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। লুইস বলেন, 5 মার্চ মানবাধিকার কাউন্সিলের 55তম অধিবেশনে জুলাই গণহত্যার ফলাফল প্রকাশ করবেন ভলকার তুর্ক। এ মাসেই শেষ হচ্ছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার তদন্ত। রোববার আবু সাইদের হত্যার মামলায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলায় গ্রেফতার 4 জনকে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। চিফ প্রসিকিউটর আবারও জানান, আবু সাইদ হত্যার তদন্ত শেষ পর্যায়ে। শেখ হাসিনার বিরুদ্ধে মামলার তদন্ত রিপোর্টও দাখিল করা হবে এ মাসেই। প্রথম শহীদের মামলা করতে এত দেরি হলো কেন জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, আনুষ্ঠানিকভাবে মামলা না হলেও তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। এ মাসেই দাখিল করা হবে তদন্ত রিপোর্ট। যারা সরাসরি গুলি করেছিল তাদের মধ্যে 2 জন, একজন হচ্ছেন এসআই আমির হোসেন, আরেকজন কনস্টেবল সুজন চন্দ্র রায়। পাশাপাশি সেই সময়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি প্রক্টর ছিলেন শরীফুল ইসলাম, তিনি এবং ইমরান চৌধুরী আকাশ, ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তদানীন্তন সাধারণ সম্পাদক, আগামী 9 এপ্রিল তাদেরকে এই ট্রাইব্যুনালে প্রডিউস করার জন্য নির্দেশ দিয়েছেন। 9 এপ্রিলের মধ্যেই আমরা আশা করছি আবু সাইদের ঘটনার তদন্ত রিপোর্ট এই আদালতে দাখিল করা সম্ভব হবে। এর আগে আবু সাইদ হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার পরিবার। প্রধান আসামি শেখ হাসিনা সহ তার নির্দেশেই গোটা বাংলাদেশ জুড়ে এই অপরাধ সংগঠিত হয়। আমরা আশা করছি এই মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট সেটা আমরা পেয়ে যাব। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিতে অংশ না নিয়েও তাকে জড়িয়ে খবর প্রকাশকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকারি বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবেন 2024 সালের গণ অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানরা। রোববার প্রতিষ্ঠানের প্রধানদের এই নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত বা শহীদ পরিবারের সদস্যদের সন্তানের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে 5% আসন সংরক্ষিত থাকবে। আবেদনপত্রে প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। এই ক্যাটাগরিতে শিক্ষার্থী না পাওয়া গেলে আসন খালি না রেখে মেধা থেকে পূরণ করতে হবে। প্রথম রোজার দিনই জমজমাট চকবাজারের শাহী ইফতার বাজার। নানা ধরনের মুখরোচক আর বাহারি স্বাদের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেন দোকানিরা। আর সেসব খাবারের টানে চকবাজারে ছুটে আসেন ভোজন রসিকরা। তবে কিছু কিছু সামগ্রীর দাম গতবারের তুলনায় বেড়েছে বলে জানান ক্রেতা বিক্রেতা উভয়ই। বড় বাপের পোলাই খাই ঠুঙ্গাই হইরা লইয়া যায়, এমন সব নানা হাঁক ডাকে এবারও প্রথম রোজার দিনেই জমজমাট চকবাজারের শাহী ইফতার বাজার। 300 বছরের ঐতিহ্য ধারণ করা এই ইফতার বাজারে মুখরোচর বাহারি স্বাদ আর ঘ্রাণের ইফতারির টানে ছুটে আসেন ভোজন রসিক মানুষ। প্রথম রোজার দিন দুপুর থেকেই জমে ওঠে ভিড়। বিকেল হতে যেন তিল ধারণের ঠাঁই নেই শাহী ইফতার বাজারে। অনেকে আসেন ঢাকার বাইরে থেকেও। নামাজ থেকে প্রতি বছরই আসি, চকবাজার ঐতিহ্যবাহী, এই জন্য আসে আর কি। কিছু কিছু আইটেম থাকে যেটা আপনি রমজান মাসেই আপনি চকবাজারে পাইবেন। আমি আমার বাবার হাত ধরে এখানে ইফতারি করছি, আমার ছেলেও তার পছন্দ মতো ইফতারি এখান থেকে নিয়ে যায়। আপনি যখন এখানে আসবেন না চকবাজার ইফতারি, আপনি নিরাশ হবেন না। ঐতিহ্যের টানে ক্রেতা বিক্রেতা সবার মধ্যেই বিশেষ আগ্রহ চকবাজার ইফতার বাজার ঘিরে। নানা ধরনের কাবাব, কাটলেট, শাহী জিলাপি, কবুতর, কোয়েল, খাসির রানের রোস্ট, শরবত, পানীয়র চাহিদা দেখা যায় ক্রেতাদের মধ্যে। আর বরাবরের মতো এবারও আলোচনার কেন্দ্রে বড় বাপের পোলাই খাই। কাস্টমারও মনে করেন একটা খায় মজা পায়, আনন্দ পায়, এইটাই সবচেয়ে ভালো লাগে। চকবাজারের ঐতিহ্য এই শাহী দই বড়া আমার অনেক পুরনো। এটা পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী, এখানে আসলে আমরা ইফতার ক্রয় করতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি। তবে কিছু কিছু ইফতার পণ্যের দাম এবার কিছুটা বেড়েছে, এমনটাই জানালেন ক্রেতা ও বিক্রেতারা। দাম একটু বেশি। মুরগি মাংস গতবার কিনছিলাম 280 টাকা করে, এখন 320 টাকা করে কিনলাম। তেলের দামটা অতিরিক্ত, মাংস দাম মনে করেন কম আছিল, আবার হঠাৎ বেড়ে গেছে। শাহী এই ইফতার বাজারে প্রচলিত ইফতার সামগ্রীর পাশাপাশি চোখে পড়ে বিভিন্ন ধরনের ফলের সমাহারও। বছর ঘুরে আবারও জমজমাট পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী শাহী ইফতার বাজার।
বিক্রেতাদের প্রত্যাশা পুরো রমজান মাস জুড়েই এখানে ভিড় করবেন সাধারণ মানুষ, সন্ধান করবেন ঐতিহ্যবাহী ইফতার সামগ্রীর। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রমজানের শুরুতেই ফলের বাজারে উত্তাপ। মালটা, কমলা, তরমুজ, আঙুর, আনারসের মতো রসালো ফলের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি বেড়েছে 20 থেকে 50 টাকা। এতে ক্ষোভ বেড়েছে ক্রেতাদের মনে। বাজার তদারকি ছাড়া দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় বলে মত বিশ্লেষকদের। শুরু হয়েছে রমজান। সারাদিন রোজা রাখার পর ইফতারে ক্লান্তি মেটানো ও শক্তি ফেরাতে প্রয়োজন ফল। তাই এ সময় কদর বাড়ে কমলা, মালটা, তরমুজ, আঙুরের মতো রসালো ফলের। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে ফলের দাম। রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজি আপেল ও মালটা বিক্রি হচ্ছে 300 টাকায়, চীনা কমলা 320, কালো আঙুর 450, আনার আকার ভেদে 450 থেকে 480 টাকা দরে বিক্রি হচ্ছে, যা এলাকা ভেদে গেল এক সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 50 টাকা পর্যন্ত বেশি। অন্যদিকে তরমুজ কেজিতে 60, পেয়ারা 120 থেকে 150 আর পেঁপে 150 টাকায় বিক্রি হচ্ছে। আকার ভেদে প্রতি পিস আনারস কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 50 থেকে 70 টাকা। এগুলি গরিব মানুষ কিভাবে খাবে? তো রোজা হিসাবে ওরা দাম বেশি নিচ্ছে, ইফতার কিনবে কিন্তু দাম বেশি দিয়ে কিনতে হবে। পরশুদিন যা ছিল তার চেয়ে আজকে আরো বেড়ে গেছে। আমদানি নির্ভর ফলে অতিরিক্ত শুল্ক আরোপ আর দেশি ফলের অতিরিক্ত চাহিদার কারণে বাড়তি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের, এমন দাবি করেছেন বিক্রেতারা। দুই দিন রোজার কারণে একটু বাজারটা বেশি, একটু প্রত্যেকে 10-15টা বাড়ছে। কাস্টমার রোজা রাখবে, ফল একটু বেশি খাইবে, দাম একটু বাড়তি আছে বাজারে। দামের রেকর্ড ছাড়িয়ে গেছে শরবতের অন্যতম উপকরণ লেবু। আকার ভেদে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 200 টাকায়। বিশেষজ্ঞরা বলছেন রমজানের মধ্যে ফলের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর ব্যবস্থা রাখতে হবে প্রশাসনের। যেখানে আসলে দাম কয়েক গুণ বেড়ে যাবে বা এক যৌক্তিক দামের তুলনায় অনেক গুণ বেশি হয়তো দামে বিক্রি হচ্ছে, সেখানে অভিযান পরিচালনা করতে হবে। প্রতি বছর রোজার আগে রসালো ফলের এমন দাম বাড়ায় ক্ষোভ ক্রেতাদের মনে। সবার আশা সরকারি হস্তক্ষেপে কমে আসবে অযৌক্তিক দাম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। রমজানে সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, যারা অস্থিতিশীল করবে তাদের বিরুদ্ধে কঠোর হবে সরকার। বিকেলে রাজধানীর মিরপুর 14 পুলিশ লাইন্সে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট ঘুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, গেল বছরের তুলনায় বাজার স্থিতিশীল রয়েছে, অস্থির যাতে না হয় সেদিকে নজর আছে সরকারের। যেন জিনিসপত্রের দাম না বাড়ায়। আপনারা দেখবেন অন্যান্য ধর্মাবলম্বীরা যারা, তাদের যে সময় অন্যান্য অনুষ্ঠানগুলি হয়, ধর্মীয় অনুষ্ঠান, সে সময় তারা জিনিসপত্রের দামটা কমায় দেয়। আর আমাদের দেশে কিন্তু উল্টো হয়, আমাদের দেশে এই রমজানের সময় দামটা কিন্তু বাড়িয়ে দেয়। সিন্ডিকেট বাড়ায় মানে কি, আমি বিজনেসম্যানরাই বাড়ায় দেয়। এই জন্য বাড়ায় দেয়। আপনার বিজনেসম্যানকে অনুরোধ করবেন যেন তারা এই কাজটা না করে। এখনো 1 মাস বাকি থাকলেও ঈদের কেনাকাটা শুরু করেছেন কেউ কেউ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে ক্রেতাদের ঝোঁক নতুন নতুন ডিজাইনের পণ্যের দিকে। সারা বছর কেনাকাটা করলেও ঈদকে কেন্দ্র করে মানুষের থাকে একটু বাড়তি চাহিদা। তাই রমজানের শুরু থেকেই তারা বিশেষ বিশেষ পণ্য সংগ্রহ করতে বিভিন্ন শপিং মল এবং ফেসবুক পেজগুলো ঘুরে দেখেন। সবাই একটু আনকমন কিছু চায়, যে ভ্যারাইটি হবে, নতুনত্ব কিছু আসবে, কানের দুল হোক সেটা কিংবা হাতের রিং হোক, ওই টাইপের জিনিসই চাচ্ছি। ক্রেতাদের রুচির দিকটা মাথায় রেখে তাই শপিং মলের পাশাপাশি উদ্যোক্তারাও নানা রকম পণ্যের পসরা সাজিয়ে বসেন। সেই ধারাবাহিকতায় বর্তমান ট্রেন্ড বুঝে এবারের ঈদের জন্য উদ্যোক্তারা রেখেছেন আধুনিক মডেলের রকমারি কালেকশন। এখন তো কম্পিটিশন চারিদিকে, তো অনেক উদ্যোক্তা, তো সেই ক্ষেত্রে আপনার একই রকম ডিজাইন চলবে না। তো নতুন ডিজাইন যে মানুষ ইউজ ফ্রেন্ডলি যে কি হয় ওইভাবে চিন্তা করেই করা। এটা ট্রেন্ডের উপর ডিপেন্ড করে, এই ট্রেন্ডে কোন ডিজাইনটা ভালো চলবে। এই ঈদে ভালো বেচাকেনা হবে প্রত্যাশা থাকলেও উদ্যোক্তারা তুলে ধরেছেন নিজেদের প্রতিবন্ধকতার কথা। প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সাথে না মিলিয়ে ছোট উদ্যোক্তাদের জন্য সহজ নীতির দাবি তাদের। সহজ শর্তে যদি মানে ঋণ প্রদান করা বা তাদেরকে এই ব্যাপারে হেল্প করা, তাহলে মনে হয় কি যে কাজগুলি সুবিধা হতো। আর অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পণ্যের বৈচিত্র্যকরণের স্বার্থে বড়দের কবল থেকে ছোট উদ্যোক্তাদের রক্ষা করতে সরকারের
সংস্কারের পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে ব্যবসার ধরন বুঝে ভ্যাট ট্যাক্সের ক্ষেত্রেও বৈচিত্র্য আনার পরামর্শ তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে অনুধাবন করতে হবে এবং সেই হিসেবে আমাদের সরকারের উচিত যে তাদের পাশে দাঁড়ানো। পরিবর্তিত পরিস্থিতিতে নগরবাসীর মনে ঈদ শপিং এর আমেজ থাকলেও আইন শৃঙ্খলার অবনতি সাম্প্রতিক সময়ে অনেকের মনে শঙ্কা তৈরি করেছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য বহির্বিভাগে স্বাস্থ্যসেবা বন্ধ রেখেছেন আউটডোর মেডিকেল অফিসাররা। পূর্ব ঘোষণা ছাড়াই চিকিৎসকদের এমন সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন রোগী ও স্বজনরা। তবে জরুরি রোগীদের বিকল্পভাবে চিকিৎসা দেয়া হচ্ছে জানায় কর্তৃপক্ষ। বিভাগের ৮ জেলার মানুষের চিকিৎসা সেবার শেষ আশ্রয়স্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। প্রতিদিন ১১টি বহির্বিভাগে পালা করে রোগী দেখেন অন্তত ৩০ থেকে ৩৫ জন চিকিৎসক। দিনে গড়ে ২ থেকে ২৫০০ মানুষ চিকিৎসা নেন হাসপাতালটিতে। তবে হঠাৎ করে বিসিএসে ক্যাডার বৈষম্য নিরসন ও ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বহির্বিভাগে চিকিৎসা সেবা বন্ধ করেছেন আউটডোর মেডিকেল অফিসাররা। এতে চরম বিড়ম্বনায় পড়েছেন রোগী ও স্বজনরা। ১২টা পার হয়ে যাওয়ার পর এখন বলতেছে এদের নাকি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। তাহলে আমরা কতক্ষণ ওয়েট করব? ঠিকই তো, ওরা বাইরে চেম্বারে অবশ্য রুগী দেখবে, এইরকম ভোগান্তি তো আমাদের কাম্য না। বাচ্চা অসুস্থ, বাচ্চা কোলে নিয়ে ঘুরতেছি, এই পাশ থেকে ওপাশে যাচ্ছি, ওরা বলতেছে পরিচালক স্যারের রুমে যাও, পরিচালক স্যারের রুমেরা বলতেছে ডাক্তার কাছে যাও। আমরা কোনো জায়গায় যা পাচ্ছি না। কেন এই ভোগান্তির শিকার হবে? আপনাদের আন্দোলনের দাবি, আপনাদের দাবি আছে, সেটা আপনারা কর্তৃপক্ষকে জানান, তারা আপনারা কেন এই রোগীদেরকে দিয়ে সেটা তুলবেন? হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জরুরি রোগীদের বিকল্পভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এমার্জেন্সি ইনডোর আমাদের সবসময় খোলা থাকে, এটা ২৪ ঘন্টা খোলা থাকে, আপনিও জানেন আমিও জানি। আর আউটডোরে কিছু রোগী অবশ্যই ঘুরে, তার জন্য তো অবশ্যই আমরা দুঃখ প্রকাশ করতেছি। গত ১৫ দিন ধরে নানা দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও কর্মবিরতি সহ আন্দোলন করে আসছেন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক ও আউটডোর মেডিকেল অফিসাররা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। সদ্য সমাপ্ত মৌসুমে দেশে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে ১.৫ কোটি কেজি কম হয়েছে। এটি ৫ বছরের মধ্যে সর্বনিম্ন উৎপাদন। জলবায়ুর বিরূপ প্রভাব, শ্রমিক অসন্তোষ, অব্যবস্থাপনা সহ নানা কারণে চা বাগানগুলো কাঙ্ক্ষিত উৎপাদনে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নৌশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত ইকরামুল কবিরের প্রতিবেদনে। ২০২৪ সালে দেশের ১৬৯ চা বাগানে চা উৎপাদন হয় ৯ কোটি ৩০ লাখ কেজি। ২০২৩ সালে উৎপাদন হয়েছিল ১০ কোটি ৩০ লাখ কেজির মতো। গেল বছর রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির ১২ চা বাগান ১০ সপ্তাহের বেশি বন্ধ ছিল, যার প্রভাবে কমেছে উৎপাদন। প্রাইস কম, কস্ট অনেক বেড়ে গেছে। কিছু বাগান তো বন্ধই ছিল, এনটিসি কিছু বাগান সাফার করছে কারণ তারা ঠিকমতো প্লাকিং করতে পারে নাই। উৎপাদন খরচ তুলনায় বিক্রয় মূল্য কম পাওয়ার পাশাপাশি নানা কারণে এই শিল্পের উপর মালিক পক্ষের অনীহা এসে গেছে। এ কারণে দিন দিন এই শিল্পের উৎপাদন কমে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে গেল বছর দেশে চা চাষের উপযোগী বৃষ্টি হয়নি। পাশাপাশি ৫ আগস্ট সরকার পতনের পর রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। পালিয়ে যান এনটিসির চেয়ারম্যান শেখ কবির হোসেন। মজুরি বন্ধ থাকায় কোম্পানির ১২ চা বাগানে ২.৫ মাস কাজ বন্ধ ছিল। এছাড়া আরো কয়েকটি বাগানে উৎপাদন বন্ধ রয়েছে। সেপ্টেম্বর মাস থেকে বিভিন্ন চা বাগানের যে শ্রমিকদের মজুরিগুলো ঠিকমতো হচ্ছে না, বাগানে কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটছে। সেচ ব্যবস্থায় যদি অ্যাভেলেবল আপনার ইরিগেশন সেট না থাকে তাহলে ব্যাঘাত ঘটবে। সুতরাং আমি মনে করি প্রত্যেক ম্যানেজমেন্টকে অ্যাভেলেবল সেচ ব্যবস্থা রাখতে হবে। বাংলাদেশ চা বোর্ডের পরিসংখ্যান বলছে ২০২১ সালে চা উৎপাদন হয়েছে ৯ কোটি ৬৫ লাখ কেজি আর ২০২২ সালে ৯ কোটি ৩৮ লাখ কেজি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। জাফলং, সাদা পাথর, রাতারগুল সহ সিলেটের ১০টির বেশি পর্যটন স্পটে প্রতিদিন অর্ধলক্ষাধিক পর্যটকের সমাগম হয়। বেড়াতে আসেন দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ব্যবসা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। বছরের পুরো সময়টা জুড়ে পর্যটকের আনাগোনাতে মুখর থাকে সিলেটের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন স্পটগুলো। এসব স্পটে বেড়াতে আসেন দেশ বিদেশের ভ্রমণ পিপাসুরা।
জাফলং, সাদা পাথর, রাতারগুল সহ পর্যটন স্পটগুলোতে ছিল পর্যটকের ভিড়। রাতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ সহ সিলেটের সুপ্রাচীন ইতিহাস সমৃদ্ধ স্থানগুলোতেও আসেন পর্যটকরা। প্রচুর পরিমাণে টুরিস্ট স্পটে বেড়াতে এসেছে এবং তারা নিরাপত্তা তাদের যা যা দরকার ছিল সবগুলি আমরা দিতে সমর্থ হয়েছি। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ব্যবসা হয়েছে বলে জানিয়েছেন হোটেল মোটেল মালিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। পর্যটন শিল্পের জন্য হচ্ছে থাকার আমাদের পর্যাপ্ত আছে। 5 স্টার থেকে একদম ইকোনমি টিকেট হোটেল পর্যন্ত আমাদের আছে। এখানে অনেক নিরাপত্তা সব কিছু ফ্যাসিলিটি আছে। সিলেটের 10টির বেশি পর্যটন স্পটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অর্ধলক্ষাধিক পর্যটকের সমাগম ঘটে। দেশের পরিস্থিতি যেমনই হোক, ব্যস্ততম জীবনের কোলাহলকে ছাপিয়ে মানুষ চেষ্টা করেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে। আর সে কারণেই ভ্রমণ, এবং এই ভ্রমণের সুযোগ তৈরিতে সরকারেরও আছে অনন্য ভূমিকা, এটি মনে করছেন দর্শনার্থীরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবে না ইসি, নির্বাচন সুষ্ঠু করার অঙ্গীকার। গণতন্ত্রের পথে উত্তরণে দেরি হলে সুযোগ নেবে ষড়যন্ত্রকারীরা, শঙ্কা বিএনপি নেতাদের। হাসিনা আমলের সব বিচার বহির্ভূত হত্যা ও পুলিশি বর্বরতার চিত্র নথিভুক্ত করতে চায় সরকার, সহযোগিতা করবে জাতিসংঘ। আবাসিক সমন্বয়কারীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। এবং সরকারি বিদ্যালয়ে ভর্তিতে কোটা সুবিধা পাবে গণ অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানরা। শিক্ষার্থী না পেলে মেধা থেকে পূরণ, শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা। এই ছিল জনপদের সময়, সঙ্গেই থাকুন সময়ের।